সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের অনুষ্ঠিত গ্রাফিক ডিজাইনের তৃতীয়তম ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেগুলো হচ্ছে, আগে আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নিই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুল থেকে শুরু। এই ম্যাজিক টুলের এই ম্যাজিক টুলের কাজটা কি? আমরা এই টুল পর্যন্ত আলোচনা করছিলাম। ম্যাজিক টুল, আচ্ছা, এট ফার্স্ট এখানে আগে আমরা একটা ছবি ওপেন করে নিব। এখান থেকে আমি একটা ছবি ওপেন করে নিলাম। এই ম্যাজিক টুলের ব্যবহার ক্ষেত্রটা হচ্ছে যে মূলত ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে বা ব্যাকগ্রাউন্ড সিলেকশন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে মূলত ম্যাজিক টুলের ব্যবহার। যদি কখনো কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টুলটা ম্যাজিকের মতো কাজ করে। আমি এখান থেকে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিকের মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে। ব্যাস। এখন এখানে দুইটা কালার থাম্বলাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে আমি অন্য একটা কালার অ্যাড করতে চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড থাম্বলাইন একটা ক্লিক দিব। তারপর এখান থেকে যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করার পর ওকে করলে ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা সেট হয়ে যাবে। আবার যদি ফরগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, দিলাম একটা কালার, ওকে করলে এই কালারটা ফরগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালারটা আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রোভাইড করতে চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, তাহলে কি হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওখানে প্রোভাইড হবে। ফরগ্রাউন্ড যে কালারটা দেখতে পাচ্ছি, এই যে কালারটা, এই কালারটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রোভাইড করতে চাই, তাহলে কিবোর্ড থেকে ওয়ালটার চেপে ব্যাক স্পেস, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস তে ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড হবে, আর ওয়ালটার ব্যাক স্পেস তে ফরগ্রাউন্ড কালার প্রোভাইড হবে। এটা সিলেক্ট আছে, এটাকে আনসিলেক্টের জন্য কন্ট্রোল+D, কন্ট্রোল D তে এটাকে আনসিলেক্ট করে দিলাম। আমি আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট হয়েছে, ওই সিলেকশনটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিলেকশনটা কিন্তু পেছনে। এই সিলেকশনটাকে আমি ছবির মাঝে নিয়ে আসবো, অর্থাৎ এইভাবে আমি ছবিটাকে সিলেক্ট করব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+I, এই সিলেকশনটা ছবি বরাবর চলে আসবে। এখন যদি ডিলিট প্রেস করি, তাহলে কিন্তু ছবিটা মুছে যাবে। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা ছিল, কালারটা ছবির উপর প্রোভাইড হবে। আর এই সিলেকশনটাকে আবার ব্যাকগ্রাউন্ডে ধরাবো, তাহলে কন্ট্রোল+I, সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার যদি একটা কালারের থাকে, তাহলে ম্যাজিক টুল ম্যাজিকের মতো কাজ করে। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল D চেপে আনসিলেক্ট করে দিলাম। এখন এখন বিষয় হচ্ছে, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি এক কালার না থাকে, ভিন্ন ভিন্ন কালার থাকে, সেক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, আমি এখান থেকে একটা ছবি ওপেন করলাম। আমি দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কয়েকটা কালার আছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। সেক্ষেত্রে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে চেঞ্জ করবো? আচ্ছা, আমি ম্যাজিক টুল দ্বারা এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, যে যে অংশটুকু সেম কালার, সেই অংশটুকু সিলেক্ট হবে। বাস। এই অংশটুকুর কালার ডিফারেন্ট হয়েছে বিধায় এই অংশটুকু সিলেক্ট হয়নি। এখানে টলারেন্স দেওয়া আছে কত, 35। আমি টলারেন্সটাকে একটু বাড়িয়ে দিব, 80 করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড ম্যাজিক টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করলে সেই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এভাবে টলারেন্স যত বাড়িয়ে দিব তত সিলেক্ট হবে। এখন বিষয় হচ্ছে, আমি টলারেন্সটাকে আগের মতোই রাখবো। আগে যে আমার 35 ছিল, আমি টলারেন্সটাকে 35-এই রাখবো। রাখার পরে আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। সেটা কিভাবে? প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই অংশে একটা ক্লিক দিব। বাস। এই অংশে এভাবে ক্লিক করলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখানে টলারেন্স আছে কত, 35। টলারেন্সটাকে একটু 40 করে দিলাম, একটু বেশি করে দিলাম। এরপর শিফট চেপে ধরে এই অংশে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, কালারটাকে এখানে প্রোভাইড করতে চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইডের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। আর ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রোভাইড করার জন্য ওয়াল্টার ব্যাক স্পেস। এটা হচ্ছে মূলত ম্যাজিক টুলের কাজ। আচ্ছা, এরপর এখানে লেখা আছে হিস্ট্রি প্যানেল। আমাদের ছবিটা পূর্বে যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় যাব। এখানে ক্লিক করলাম, সে অবস্থায় চলে গেলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ম্যাজিক টুল, অর্থাৎ এক কালার, কোন ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার থাকলে সেটাকে কিভাবে পরিবর্তন করতে হয়, প্লাস ভিন্ন ভিন্ন কালার যদি থাকে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। আচ্ছা,
আমাদের এর পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজটা কি? একটা ছবিকে নির্দিষ্ট মাপ অনুসারে ক্রপ করার জন্য মূলত ক্রপ টুলের ব্যবহার। একটা ছবিকে নির্দিষ্ট মাপ অনুসারে ক্রপ করার জন্য মূলত ক্রপ টুলের ব্যবহার। আচ্ছা, এখান থেকে আমি ক্রপ টুলটাকে সিলেক্ট করলাম। এখানে লেখা আছে উইথ, একটা হচ্ছে হাইট। আচ্ছা, উইথ প্রস্থ, হাইট দৈর্ঘ্য। এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের মাপ অনুসারে ক্রপ করতে চাচ্ছি। তাহলে পাসপোর্ট সাইজের মাপ হিসেবে আমরা যেটা জানি যে পাসপোর্ট সাইজ ছবিগুলোর প্রস্থ থাকে হচ্ছে 1.5 ইঞ্চি, 9 ইঞ্চি দিলাম ইন্টার। এরপর হাইট হবে হচ্ছে 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 দিলাম। এরপর আমি এখানে কিন্তু পাসপোর্ট সাইজের মাপটা বসায় দিয়েছি। এখন ছবি শুরু থেকে শুরু করে এভাবে ড্র্যাগ করলে পাসপোর্ট সাইজ ছবির যে মাপটা, সেই মাপ অনুসারে ছবিটা ক্রপ হবে। সেই মাপ অনুসারে ছবিটা ক্রপ হবে। এরপর কিবোর্ড থেকে ইন্টার দিব, বা ইমেজ থেকে যদি ক্রপ করি তাও হবে। তো আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে ছবিটাকে সেই মাপ অনুসারে ক্রপ করে দিলাম। আচ্ছা, পাসপোর্ট সাইজ মাপ অনুসারে হয়ে গেছে। এটাকে যদি আমি মিলিমিটার করতে চাই, তাহলে এটার প্রস্থ হবে হচ্ছে 40 মিলিমিটার, আর হাইট হবে হচ্ছে 50 মিলিমিটার। হাইট দিলাম 50 mm প্লাস। এখন যদি এভাবে স্ক্রল করি তাহলে পাসপোর্ট সাইজের যে মাপ সেটা অনুসারে কিন্তু ছবিটা ক্রপ হয়ে যাবে। এরপর আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম একটা কালার। তারপর কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এটা কিন্তু কি হয়ে গেল, আমার পাসপোর্ট সাইজ হয়ে গেল। এটাকে যদি, এখন এখানে একটা জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে আমি আমি এখানে একটা ছবি ওপেন করব। এই ছবিটাকে আমি আমার পছন্দ অনুসারে কাটবো। এটা নির্ধারিত কোনো মাপ থাকবে না। এটা হতে পারে 1 ইঞ্চি, 2 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ। সেক্ষেত্রে আমার যেটা করে যায়, এখানে ক্লিয়ার লেখা আছে, আমি ক্লিয়ার একটা ক্লিক করবো। ক্লিয়ারে ক্লিক করলে কি হবে, এখানে যে মাপগুলো সেট করা আছে মাপগুলো মুছে যাবে। মুছে যাওয়ার পরে এই ছবিটাকে আমার যেখান থেকে খুশি যেটুকু আমি সেটি অনুসারে কিন্তু ছবিটাকে ক্রপ করতে পারবো। আমি জাস্ট ফেসটাকে রাখবো, ইন্টার দিলে শুধু ফেসটা ক্রপ হবে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? ছবিটাকে কন্ট্রোল ডাব্লিউ চেপে এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের ছবিটাতে ছিলাম। এখন আমি যেটা করবো, ছবিটাকে পাসপোর্ট সাইজ, আচ্ছা তো করলাম আমরা যে 1.5, 1.9, প্রস্থ হবে হচ্ছে 40 মিলিমিটার, হাইট হবে কত, 50 মিলিমিটার, যদি মিলিমিটারে কাটতে চাই। এখন এটাকে যদি স্ট্যাম্প সাইজ করতে চাই, স্ট্যাম্প সাইজ ছবির মাপ বসাবো। স্ট্যাম্প সাইজ ছবির প্রস্থ হবে হচ্ছে 0.8 বা 0.8, আর হাইট হবে হচ্ছে 1 ইঞ্চি। এরপর ক্রপ করলে এখানে যে মাপটা বসাইছেন, অর্থাৎ স্ট্যাম্প সাইজ ছবির মাপ অনুসারে ছবিটা ক্রপ হবে। এখন এখানে তো ছবিটা আমার কি আছে, পাসপোর্ট সাইজ করা আছে। আমি ছবিটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করেছি। ছবিটাকে আমি সেভ করতে চাচ্ছি, সেভ দিয়ে রাখবো কিভাবে? আমরা যাবো ফাইল মেনু, ফাইল মেনু থেকে সেটা অ্যাড, সেটাকে ডায়লগ বক্স ওপেন হবে। হওয়ার পরে আমি যেটা করবো, দেখেন এখানে লেখা ফাইল নেম। ছবিটা আমি কোথায় রাখবো? ছবিটাকে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, করার পর এক্সপোর্ট ফটো এখানে রাখলাম। রাখার পরে এখানে লেখা আছে ফাইল নেম। এই ছবির, এই ব্যক্তির যে নাম বা ফোন নাম্বার, যে কোনো একটা নামে আমি ছবিটাকে সেভ করলাম। ফাইল নেমে ফাইলের নাম দিব তাওহিদ আহমেদ। আচ্ছা, তাহলে ফাইলের নামটাকে সেভ দিলাম। এরপর লেখা আছে ফরম্যাট। দেখেন ফরম্যাটের এখানে কিছু অপশন আছে। এখানে অনেক ফরম্যাট আছে, আপনার সচরাচর এতগুলো লাগে না। টুকটাক যেগুলো লাগে সেগুলো হচ্ছে জেপিইজি, পিএইচডি, আর হচ্ছে পিএনজি। জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে জেপিইজি, অর্থাৎ যেখানে যৌথ কোনো ছবি থাকে না। জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে জেপিইজি। এরপর আছে হচ্ছে পিএইচডি, ফটোশপ ডকুমেন্ট, যেটা পিএইচডি এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। পিএইচডি ফরম্যাটে সেভ করলে কি হবে, যে ছবিটা আপনি আবার পুনরায় সেখান থেকে এডিট করার সুযোগ পাবেন। আর জেপিইজি দিলে এটা হচ্ছে ছবি সেভের ফরম্যাট, এটা এডিট করার কোনো সুযোগ থাকবে না। এরপর আছে হচ্ছে পিএনজি, ফটোশপ, সরি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটা হচ্ছে পিএনজির অ্যাপ্লিকেশন। আমি এটাকে জেপিইজি তে সেভ দিব, দিলাম। দেওয়ার পর ছবিটা ধরলাম ডেস্কটপে সেভ দিব। এরপর সেভ কমান্ড করলাম। তারপর এখানে ছবির কোয়ালিটি আসবে, ম্যাক্সিমাম, মিডিয়াম, হাই, লো। এটাকে হাই রেজুলেশনে রাখলাম ম্যাক্সিমামে। আর এখান থেকে আমরা প্রোগ্রেসিভ সিলেক্ট করবো। এরপর আছে যে সাইজ দিলাম, একটা সাইজ করে দিলাম। এরপর ওকে করলে ছবিটা আমি যে মাপ বসাই দিই, যে নামে সেভ করেছি, জেপিইজি ফরম্যাটে, সেই নামে ছবিটা সেভ হয়ে যাবে। বাস, এটা। আর এটাকে যদি আমি পিএইচডি ফরম্যাটে সেভ দিতাম, এটাকে যদি আমি পিএইচডি ফরম্যাটে সেভ দিতাম,
তাহলে কি করতাম, ছবিটা কিন্তু আবার এডিট করার সুযোগ পেতাম। যখন সব ডকুমেন্ট পিএসডি ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপর সেভ কমন করলাম, এই ছবিটা আমার পিএসডি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন যখন আমি ফাইল ওপেন করবো তখন কিন্তু ছবিটা ডিরেক্টলি ফটোশপ থেকে ওপেন হবে। তাহলে পিএসডি হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, হচ্ছে পিএনজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, আর পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আচ্ছা, এখান থেকে আমরা ক্রপ টুল সিলেক্ট করলাম। তাহলে ক্রপ টুলের কাজটা হচ্ছে কি, ক্রপ টুলের মাধ্যমে আমরা একটা ছবিকে নির্দিষ্ট মাপ অনুসারে ক্রপ করতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা শিখবো ক্রপ টুল, একটা হচ্ছে ম্যাজিক টুল, এরপর আছে হচ্ছে স্প্লাইস টুল। স্প্লাইস টুলের ব্যবহার ক্ষেত্রটা কোথায়, এটা হচ্ছে যখন কোনো ওয়েবসাইটের, যখন কোনো ওয়েবসাইটের হোম পেজের ডিজাইন করা হয় সেক্ষেত্রে মূলত স্প্লাইস টুলের ব্যবহার, এটা সচরাচর সেরকম প্রয়োজনীয় একটা টুলস না। এরপর আমরা যাবো হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল খুব ইম্পর্টেন্ট একটা টুল। এই হিলিং ব্রাশ টুলের কাজটা কি, হিলিং ব্রাশ টুলের ব্যবহার ক্ষেত্রটা হচ্ছে স্কিনের স্পট নির্ধারণের কাজে মূলত হিলিং ব্রাশ টুলের ব্যবহার। স্কিনের স্পট নির্ধারণের কাজে মূলত হিলিং ব্রাশ টুলের ব্যবহার। এখানে হিলিং ব্রাশ টুলের ডান বাটন ক্লিক করলে দুইটা টুল দেখাবে, মানে হিলিং ব্রাশ টুলের সব টুলটা, একটা হচ্ছে প্যাচ টুল, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমাকে দুটো জিনিস ফলো রাখতে হবে। সোর্সে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্যাটার্ন। সাবজেক্টের রাখলে কি হবে আর প্যাটার্নের রাখলে কি হবে, এটা পরিবর্তনটা দেখবো আমরা। আচ্ছা, তাহলে স্কিন স্পট ডিজাইনের কাজে মূলত হিলিং ব্রাশ টুল হবে। এখানে একটা স্পট আছে ড্রোন, আমি কি করতে পারবো, ওয়ালটা চেপে ধরে এই স্পটের পাশে যে অংশগুলো ভালো সেখানে কাজটা একটা ক্লিক দিব। এরপর স্পটে ক্লিক করলে কিন্তু আমার স্পটটা নির্ধারণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন, আমি অল্টার চেপে ধরে ভালো অবজেক্টে ক্লিক করলাম, এরপর যে স্পট গুলো আছে স্পটে ক্লিক করতেছি, স্পট গুলো কিন্তু নির্ধারণ হচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত হিলিং ব্রাস্টুলের কাজ। বাট এইভাবে যেখানে ক্লিক করবে স্পট গুলো নির্ধারণ হয়ে যাবে, কত স্পট ছিল সবগুলো স্পট রিমুভ হয়ে গেল। এই ছবিটা আগে যে অবস্থায় ছিল দেখেন, হিস্ট্রিতে ক্লিক করার পরে আইকনে ক্লিক করলে ছবিটার আগে ঢুকতে যাবে। আগে কিন্তু অনেকগুলো স্পট ছিল। এটা হচ্ছে হিলিং ব্রাস্টুল। এটা তো আমরা সাবডট দিয়ে করলাম। এরপর আছে হচ্ছে প্যাটার্ন। আসলে প্যাটার্নটা সেরকম লাগে না। এই প্যাটার্ন, এখানে প্যাটার্নের বক্স থাকবে, যেখান থেকে যে প্যাটার্নটা ভালো লাগবে ওটাকে সিলেক্ট করবে। এখন যদি স্ক্রিনের উপর ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিনের উপর প্যাটার্ন প্রোভাইড হবে, এটার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করলাম, আমরা বুঝলাম যে সবসময় আমরা টেমপ্লেট অবস্থায় রাখবো। সবসময় আমরা কি করবো, টেমপ্লেট অবস্থায় রাখবো। তাহলে স্ক্রিনের স্পট মিউজিকের কাজে মূলত হিলিং ব্রাশ টুলের ব্যবহার বাস। এরপর আছে হচ্ছে প্যাচ টুল। এই প্যাচ টুলের কাজটা কি, টেক্সট টুলের মাধ্যমে কিন্তু আমরা স্ক্রিনের স্পট নির্ধারণ করতে পারি, কিন্তু এটার প্রসেস কিন্তু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট। আমরা এখান থেকে টেক্সট টুল করতে সিলেক্ট করলাম। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, যেখানে স্পট আছে স্পটের চারপাশে যে এরিয়াটা আছে এখানে এরিয়াটাকে আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে স্পটটাকে তুলে নিয়ে এই ভালো অংশ গেছে, ভালো অংশটাকে ছেড়ে দিলে কি হবে, এই ভালো অংশটা স্পটের মধ্যে লাগবে। কিন্তু স্পট হাতের দিকে ডান সিলেক্ট, এই যেখানে স্পটটা আছে স্পটটাকে আমি রিমুভ করবো। তাহলে দেখে সিলেক্ট করলাম, এরপর টিকিট ছেড়ে নিয়ে ভালো অংশটা ছেড়ে দিলে ভালো অংশের স্ক্রিনশটটা সেটা খুলে যাবে। যেটা কিসের মাধ্যমে করলাম আমরা, এটা হচ্ছে প্যাচ টুল। তাহলে ব্যবহার ক্ষেত্রে একই, যে স্ক্রিনের স্পট নির্মাণের কাজে প্যাচ টুল হিলিং ব্রাশ টুলের ব্যবহার, কিন্তু ব্যবহার বিধিটা অন্যরকম। এরপরে এখানে আসতে ডেস্টিনেশন। তাহলে এখান থেকে আমি প্যাচ টুল সিলেক্ট করেছি, সোর্স অফ ডেস্টিনেশন। ডেস্টিনেশন দিলে কি হবে, ডেস্টিনেশন দিলে যেটা হবে সেটা হচ্ছে মানে বিপরীত ঘটবে, স্পটে ডাবল হবে। ধরেন এই স্পটটা আমার ডাবল করার প্রয়োজন, আমি স্পটটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এটাকে ধরে নিয়ে যদি ডেস্টিনেশন সিলেক্ট থাকে, এটাকে ধরে নিয়ে যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে স্পটটা আবার এখানে চলে আসবে। তাহলে এটা একটু উপকারিতা, তার থেকে অপকারিতা বেশি, স্পট আমার বাড়ানোর প্রয়োজন নেই। আর যদি কখনো লাগে সেক্ষেত্রে আমি ডেস্টিনেশন সিলেক্ট করে দিবে, আর নর্মালি এটা কিছু কিছু থাকবে, সোর্সে থাকবে। আচ্ছা, এটাকে আমরা একদম সর্বপ্রথম যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখে দিলাম। তারপর আছে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের ব্যবহারটা ফটোশপে এমন কোনো কাজ নেই বা এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে ব্রাশ টুলের ব্যবহারটা লাগে না। বেশিরভাগ ছবির ক্ষেত্রে মূলত ব্রাশ টুলের ব্যবহারটা বেশি। ব্রাশ টুলের ব্যবহারটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবিটার এখানে কিন্তু ডার্ক আছে, এই ছবিটার এখানে কিন্তু ডার্ক আছে, কালো আছে। ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, এই ডার্কনেসটাকে উঠিয়ে দিতে পারি। এখন এখানে অপাসিটি ক্লাউড দুইটা অপশন আছে,
আমরা অপোজিটিভ ফ্লোরটাকে 100% করে রাখলাম, যে 100% পরিবর্তনটা কি ঘটে সেটা দেখবো আগে। এরপর আমরা কি করবো, এখান থেকে ব্রাশ থেকে সিলেক্ট করবো, করার পর ফরগ্রাউন্ড একটা ক্লিক দিব। এই কালার পিকারটা ওপেন হওয়ার পরে আমার যে কালারটা ভালো লাগবে আমি সেই কালারটাকে একটা ক্লিক করলে এই কালারটা এই কালার থাম্বনেল বা কালার পিকারে সিলেক্ট হয়ে যাবে। এরপর ওকে করে দিলাম। এরপর এখানে আর কি ক্যাপাসিটি ফর আসা হচ্ছে 100%। এখন যদি আমি এভাবে ট্র্যাক করি, দেখেন ওই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই যে হইলো, কিন্তু এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, এক্সট্রা হয়ে যাচ্ছে। মানে ছবি সুন্দর আর কি হবে, ছবি নষ্ট হচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ছবিটাকে আবার হিস্ট্রি প্যানেল থেকে ছবিটাকে আগের মতো শো করালাম। এখানে যে অপরচুনিটি ফ্লোরটা আছে, অপরচুনিটি ফ্লোরটাকে আমি কমাই দেবো। সবসময় 20% রাখলাম, 20% রাখলাম। ফ্লোরটা আমি 20% রাখলাম। রাখার পরে আমি ফটোগ্রাফিতে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে সেই কালারটা ভালো লাগে কিন্তু ক্লিক করলে কালার পিকারের সাথে সেট হয়ে যাবে। এখন আমি যদি এইভাবে প্রোভাইড করি, আমার ছবিটা যেখানে ডার্ক